কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও গণজামায়াতের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 31 ডিসেম্বর দেওয়া হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার, বিপ্লবী প্রবাসীদের বিপক্ষে অবস্থান নেওয়া কূটনীতিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা। রাজশাহীতে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ আরিফের নাম ব্যবহার করে পুলিশের মামলা বাণিজ্য, কিছুই জানেন না বাদী, সাক্ষী বুলেটে আহতরা। ময়মনসিংহে চুরি, ছিনতাইয়ের মোবাইল ফোন উদ্ধারে তৎপর এপিবিএন, প্রতি মাসে উদ্ধার শতাধিক সেট, বিকাশ প্রতারণায় ব্যবস্থা। চুয়াডাঙ্গায় আউশ ধান বীজের দাম বৃদ্ধির দাবি, চুক্তিবদ্ধ চাষিদের বিএডিসি ব্যবস্থা না নিলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি। প্রতি কেজি মূল্য পড়েছে 54 থেকে 55 টাকা। মাস পরে এসে আমাদের রেট দিচ্ছে 49 থেকে 50 টাকা। টাকা হচ্ছে 5 মাস পর 8 মাস পর বিআরডিসি শোধ করে, তাতে তো আমরা ক্ষতিগ্রস্ত। দিনের ভিতর যদি তারা রেট বৃদ্ধি না করে তাহলে আমাদের বীজ আমরা ফেরত নেব। এবং রাডার ফাঁকি দিতে সক্ষম যুদ্ধ বিমান বানিয়ে সামরিক সক্ষমতায় আধিপত্য জানান দিল চীন, শঙ্কায় ভারত ও যুক্তরাষ্ট্র। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। আগামী 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে গণজামায়াতের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার সন্ধ্যার পর থেকেই এই দুই সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তথ্য জানায়। এতে উল্লেখ করা হয়, ওই দিন বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কার সহ বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও এসব পোস্টে ইঙ্গিত করা হয়। আগামী বিজয় দিবসের আগেই সম্পন্ন করা হবে জুলাই আগস্ট গণহত্যার বিচার, এমন আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় জানানো হয়, বিচার কাজ গ্রহণযোগ্য রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শনিবার কৃষিবিদ ইনস্টিটিউটে গুম হত্যা বিষয়ক সংলাপে কথা বলেন তারা। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। আওয়ামী লীগের 15 বছরে স্বৈরাচারী শাসন ব্যবস্থায় রাজনৈতিক বিরোধের জেরে গুম খুনের ঘটনা ঘটেছে কয়েক হাজার। কেউ গুম থেকে ফিরে এসেছেন, আবার কেউ হারিয়ে গেছেন চিরতরে। এমন প্রেক্ষাপটে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। শেষ দিন আলোচনা করা হয় গুম, খুন, জুলাই গণহত্যা এবং বিচারের চ্যালেঞ্জ, সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা নিয়ে। যখন আসবেন আমরা এই প্রশ্নগুলো তার কাছে রাখবো। সংলাপের শুরুতে বিগত সরকারের আমলে যারা গুম হওয়া বিভিন্ন ছাত্রদলের নেতারা গুমের সময়কার করুণ নির্মমতার অভিজ্ঞতা তুলে ধরেন। জিসানকে জুলাই গণহত্যার সময় তার বাড়িতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এই গুম ও গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বহাল তবিয়তে আছে বলে উল্লেখ করে দেশের রাজনৈতিক নেতারা বলেন, এই গুম খুনের সাথে যারা জড়িত তাদের বিচার করার একটা ক্যাটাগরি সেট করা দরকার। গত 1.5 দশকে যে সমস্ত গুম, খুন, অপহরণের ঘটনা সংগঠিত হয়েছে, আমাদের বিচার বিভাগ প্রত্যক্ষ পরোক্ষভাবে এক ধরনের অনুমোদন তারা তাকে দিয়ে গেছেন। এই গুম খুনের সঙ্গে জড়িত রাষ্ট্রের সকল যন্ত্রপাতি তা কিন্তু বহাল তবিয়তে আছে। ফলে এই যন্ত্রপাতি সহ এই রাষ্ট্রই আবার সেই যন্ত্রপাতির বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিবে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ইতিহাসের দায়বদ্ধতা থেকেই এই বিচার করতে হবে। এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে। আমাদের হাতে যে মশাল আপনারা দিয়েছেন, জাতিকে সঠিক বিচার ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমরা সেই দায়িত্ব নৈতিকভাবে, আইনগতভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই দ্রুততম সময়ের মধ্যে
এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। 4টি প্রধান গণহত্যা, জুলাই আগস্ট হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ধারাবাহিক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই 4টি গণহত্যার বিচারের কাজকে প্রাধান্য দিয়ে আইন উপদেষ্টা ও চিফ প্রসিকিউটর বলেন, আগামী বিজয় দিবসে এই সব গণহত্যার বিচার সম্পন্ন করে উদযাপন করা হবে। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছে, এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই, করতে সক্ষম বলে আমরা মনে করি। বিচার কার্যক্রমকে গ্রহণযোগ্য রাখতে সকল নিয়ম মেনে বিচার কাজ শেষ করা হবে বলে জানান বক্তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এদিকে জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার সংযুক্ত আরব আমিরাত থেকে কারাভোগের পর দেশে ফেরত প্রবাসীদের আর্থিক সহায়তা সংক্রান্ত চেক দেওয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। আসিফ নজরুল আরও জানান, সংযুক্ত আরব আমিরাতে জেলমুক্ত প্রবাসীদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে পুনর্বাসনে সহায়তা করা হবে। আজকে জাস্ট একটা প্রসেস শুরু করলাম 50,000 টাকা করে সবাইকে দেওয়া। আর আমরা আপনাদের বলেছি বয়েসেলের মাধ্যমে বিদেশে চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না, আমরা চেষ্টা করব। আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বয়েসেলের মাধ্যমে আমরা যেটা পাঠাই, যেটা সরকারিভাবে পাঠাই, সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব। আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করেন, আপনাদের মধ্যে অনেক দক্ষ মানব শক্তি আছেন, অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপার্টিজ আছে, আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন সাথে সাথে যে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে নাকি এটা আপনারা চেষ্টা করেন, ব্যবসা সুযোগ আছে নাকি চেষ্টা করেন। আমরা তো চেষ্টা করবো, কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন, ঠিক না? তো আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারবো। অন্তর্বর্তী সরকার ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করেছে, সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনজীবনের স্বস্তি ফেরাতে সরকার কোনো উদ্যোগ নিতে পারেনি বলেও দাবি করেন তিনি। বলেন, দেশে অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে দরকার নির্বাচিত সরকার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির আয়োজনে আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র মোকাবেলায় একটি নির্বাচিত সরকার জরুরি দাবি করে নির্বাচন আদায়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন দেবে এবং এই নির্বাচন আদায় করবে, এটাই আজকে সকলের শপথ। জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকার কেবলমাত্র পারে সমস্ত বৈদেশিক ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্রকে মোকাবিলা করতে। দেশে যে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে তা নির্বাচিত সরকার আসলে কমে আসবে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, জনজীবনের স্বস্তি ফেরানোর উদ্যোগ না নিয়ে অন্তর্বর্তী সরকারের অনেকে রাজনীতিতে জড়িয়ে পড়ছেন। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করেই চলেছে। আপনারা এই রাজনৈতিক দলগুলো সে কোনো কথাবার্তা বলছেন না, কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। আমরা সরকার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। ভোটারের বয়স নির্ধারণ নিয়ে প্রধান উপদেষ্টার করা বক্তব্যের সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। এই জিনিসটা তো কনসেনসাস না, আপনি ইউ আর দ্য চিফ এক্সিকিউটিভ, আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো। আপনি যখন বলছেন দেন ইট বিকামস এ বাইন্ডিং অন দ্য ইলেকশন কমিশন, যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, ইলেকশন কমিশনকে ছেড়ে দিন,
লেট দেম ডিসাইড। 18 বছর তো আছে, সকলের কাছে গ্রহণযোগ্য আছে। যদি 1 বছর কমাতে চান তাহলে সেটা ইলেকশন কমিশন প্রস্তাব করুন, যারা নতুন হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। এদিকে দীর্ঘ 13 বছর পর দেশে ফিরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। অনেকে বলতে পারেন আপনারা আমি এই কষ্ট করেছি, আমি এইটুকু করেছি, কিন্তু ম্যাডাম জিয়ার চেয়ে বেশি কেউ করেন নাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শাপলা চত্বরের ঘটনা নিয়ে মিথ্যাচার করেছে শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগের খুনের ইতিহাস নতুন নয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের অধিবেশনে একথা বলেন তিনি। এদিকে অন্য এক অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সবার আগে দেশের শিক্ষা নিয়ে কাজ করবে। কায়েস রাহাতের প্রতিবেদন। খেলাফত মজলিসের সম্মেলনে উপস্থিত হয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামিক দলগুলোর প্রতি ঐক্যের ডাক দেন। বলেন, যেন দলগুলোকে বিভক্ত করে কেউ সুবিধা না নিতে পারে। এ সময় জামায়াতের আমির অভিযোগ করে বলেন, শাপলা চত্বরের ঘটনা নিয়ে মিথ্যাচার করেছে শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগের খুনের ইতিহাস নতুন নয়। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির। শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না। এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন, এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছিল, যে সাবধান করে দিচ্ছি, বাড়াবাড়ি করবে না, যদি বাড়াবাড়ি করো তাহলে 5 মে যেটা হয়েছিল শাপলা চত্বরে, রাত 12টার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল। এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খুনি হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছেন। এদের খুনের ইতিহাস নতুন নয়। এদিকে জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের নিয়ে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে তিনি বলেন, জামাতে ইসলামী ক্ষমতায় এলে সবার আগে দেশে শিক্ষা নিয়ে কাজ করবে। এ সময় আহত ও শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াতের আমির। আমরা শুধু বলবো যে মেহেরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর। এই জন্য শিক্ষার জায়গাটায় আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দিব, যদি আল্লাহ কোনোদিন আমাদেরকে সুযোগ দেন। শিক্ষা যে জাতির ঠিক হয়েছে, সেই জাতি ঠিক, সেই জাতি মর্যাদার জাতি, সেই জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা তাদের দুঃসহ স্মৃতিচারণ করেন। একই সঙ্গে সরকারের কাছে তাদের চিকিৎসা ও এই গণহত্যার দোষীদের বিচার দাবি করেন। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। রাজশাহীর গোদাগাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন আরিফ। সে সময় পুলিশের গুলিতে আহত হয়েছিলেন তিনি। 5 আগস্টের পর আরিফের নাম ব্যবহার করে থানায় যে মামলা হয়েছে, বাদী জানেনও না আসামি কারা, আর সাক্ষী করা হয়েছে পুলিশের রাবার বুলেটে আহত শিক্ষার্থীদের। এমন মামলা নিয়ে পুলিশকে সতর্ক করেছেন আদালত। বিস্তারিত সহকর্মী কাজী শাহেদের রিপোর্টে। সাহায্যের আশায় সাদা কাগজে স্বাক্ষর দিয়েছিলেন পুলিশের গুলিতে আহত গোদাগাড়ী উপজেলার মাদারপুরের আরিফ। ওই স্বাক্ষর ব্যবহার করে মামলা সাজিয়েছে পুলিশ। তাতে আসামি আরিফের এলাকার 1.5 শতাধিক মানুষ। এখন আসামিরা এলাকা ছাড়া। আরিফের দাবি, বৈষম্য বিরোধী আন্দোলনে 5 আগস্ট পুলিশ তাকে গুলি করেছিল। 3 দিন পর তার হাত থেকে গুলি বের করা হয়। তাকে বাদী করে যে মামলা হয়েছে সে সম্পর্কে কিছুই জানেন না তিনি। 5 আগস্টে পুলিশের গুলি খেয়েছি আমি। তারপরে মেডিকেলে আমি প্রায় 3 দিন ভর্তি থাকে। কিছু লোক আছে বাড়িতে, সাহায্য দেবার নাম করে আমার কাছ থেকে একটা সিগনেচার নেয়। ওই সিগনেচারের মাধ্যমে আমি পরে জানতে পারি যে মামলা হয়েছে। কিন্তু এগুলো মামলা টামলা আমার কিচ্ছু করার ইচ্ছা নাই। আমি তাদের কাউকে চিনি না। বাদী ছাড়াও ওই দিন পুলিশের ছোড়া গুলিতে আহত হন আরও কয়েকজন। তাদের করা হয়েছে এই মামলায় সাক্ষী। তবে সাক্ষীদের দাবি, মামলায় যাদের আসামি করা হয়েছে তারা কেউ সেদিন ঘটনাস্থলে ছিলেন না। আমি দেখাও করতে যাই না কোনো জায়গায়, আমি এসব বিষয়ে কিছুই জানি না। তারপরও নাকি আমি মামলার সাক্ষী। ওই এসপি অফিসে রেখেছিল, রেখে স্বাক্ষর দিতে চাচ্ছিল যে এখানে স্বাক্ষর দেন। আমরা বললাম আমরা সাক্ষী টাকি হব না। তো বলছি ঠিক আছে, ওখান থেকে নাম লাল কালি দিয়ে কেটে দিল। না মামলা আমরা কিছুই জানি না মামলা সম্পর্কে। সাক্ষীতে আমি নিজেও জানি না, নাম দিয়েছে আমার সাক্ষীতে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলাটি সাজানোর অভিযোগ পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে। তবে মোয়াজ্জেমের দাবি, মামলাটি আরিফ করেছেন।
না ঝামেলা না, কোর্ট আমাকে ডাকছিল একটা বিষয় জানার জন্য, তারপরে আমি বলছি ছবি আছে। ঘটনাটা কি এই কিছুই নয়, তারা সহ মানে যে আরিফ সহ কয়েকজন যে মামলা করে এসছে, থানায় দিয়ে এসছে। মামলার আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন, বাদী ও সাক্ষীরা উপস্থিত হয়ে সেদিনের ঘটনা আদালতকে জানিয়েছেন, এছাড়া লিখিতও দিয়েছেন। বিচারক ওই কর্মকর্তাকে তলব করে মামলা রেকর্ড করতে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। তাকে আসামি করা হয়েছে, তারা এই ঘটনার সময় ছিল না। তখন কোর্ট বিজ্ঞ আদালত বললেন যে আমাকে পুলিশ ডাকলেই যেতে হবে। তখন বাদী বলল যে স্যার আমাকে সার্কেল স্যারও ডেকেছিল, এই যে আমার কাছে নোটিশও আছে স্যার দেখেন। তখন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে রেকর্ডকারী কর্মকর্তাকে বললেন যে আপনারা এই ধরনের মামলা করলে সতর্কতা সহিত করবেন। বাদীর অভিযোগ, পুলিশ নিজেদের বাঁচাতে এই মামলাটি করেছে। ঘটনার সময় আসামিরা কেউ ঘটনাস্থলে ছিলেন না। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনায় দাবি পূরণের আশ্বাসে প্রায় 2 দিন পর ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকরা। শনিবার রাতে তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মোহাম্মদ শাহ আলম। তাদের দাবি পূরণের আশ্বাসে এই কর্মবিরতি স্থগিত করা হয়েছে বলে জানান তিনি। এর আগে গেল বৃহস্পতিবার মধ্যরাত থেকে চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে 7 জনকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার সহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি শুরু করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কার মোটরসাইকেলের 6 আরোহী নিহতের ঘটনায় বাস চালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মিডিয়া সেল। 3টি গাড়িকে ধাক্কা দেওয়া বেপারি পরিবহন বাসটির চালক মোহাম্মদ নুরুদ্দিন ঘটনার পর পালিয়ে সিদ্ধিরগঞ্জে যান। র্যাব 10-এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেন। নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রার পারদ 11.5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, তীব্র শীতে খেটে খাওয়া মানুষের ভোগান্তি কতটা বেড়েছে? তোয়া, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় গত 1 সপ্তাহ যাবৎ শীতের তীব্রতা বেশ চরমে। তবে ঘন কুয়াশা এখন ততটা নেই, তবে কনকনে শীত যেটা অনুভূত হওয়ার, সেটা সকালে এবং সন্ধ্যায় ব্যাপক কনকনে শীত অনুভূত হচ্ছে। গতকালকে তাপমাত্রা ছিল 11.5, আজকে যদিও আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আবহাওয়া 13, কিন্তু বাস্তবতা তেমনটি বলছে না। বেশ কনকনে শীত অনুভূত হচ্ছে। নওগাঁর জেলা প্রশাসনের তরফ থেকে ছিন্নমূল মানুষের মধ্যে গত 1 সপ্তাহ যাবৎ শীতের কাপড় বিতরণ করে আসছেন। বিশেষ করে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, আদিবাসী, সাঁওতাল এবং বেদের সম্প্রদায়ের লোকজনদের মধ্যে শীতের গরম কাপড় বিতরণ করে আসছে। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলে দেখেছি, তারা যেটা আমাকে যেমনটি জানিয়েছেন, এবারে সম্প্রতি বরাদ্দ এসেছে এবং সেটি নওগাঁর 11 উপজেলার জন্য 67 লক্ষ টাকা এবং 10,000 পিস কম্বল জেলা প্রশাসনের তরফ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জেলা পরিষদের তরফ থেকে দেওয়া হয়েছে 22,000 পিস কম্বল। আমি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে নওগাঁর 11 উপজেলার প্রত্যেকটি উপজেলার এই জন্য 2,000 পিস করে কম্বল বরাদ্দ দিয়েছেন এবং এগুলো বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে বিতরণ করা হবে। আপনি যেমনটি বলছিলেন যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের কথা যদি বলি, শ্রমজীবী মানুষরা বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় তারা ঘর থেকে বেরোতে পারছে না। তবে গত কদিনে যে মারাত্মক অবস্থা ছিল সেখান থেকে কিছুটা নিস্তার পেয়েছে, কিন্তু আবহাওয়া অফিসের যে ভবিষ্যৎবাণী সেখানে খুব একটা সুখকর আবহাওয়া মিলছে না, তথ্য মিলছে না। আবহাওয়া অফিস যেটা বলছে যে চলতি সপ্তাহের শেষের দিকে আবহাওয়া 10-এর নিচে, বিশেষ করে 5 থেকে 7-এর দিকে নামার একটা সমূহ সম্ভাবনা রয়েছে, যেটা সত্যি একটা আতঙ্কের কারণ বলে মনে করা হচ্ছে।
তবে আমি যে কথাটি বলছিলাম ত্রাণের কথা, যে ত্রাণ গরিব এবং খেটে খাওয়া মানুষরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না বলে তারা অভিযোগ করেছে। আমি বিভিন্ন এলাকায় ঘুরে যেটি দেখেছি যে আসলে সরকারি তরফ থেকে যে বরাদ্দকৃত ত্রাণ সব জায়গায় সমান হারে বরাদ্দ পাচ্ছে না। বিশেষ করে আমি যদি বলি যে নওগাঁ সদর এবং মান্দার মতো বড় বড় উপজেলায় যে পরিমাণে ত্রাণ দেওয়া হচ্ছে, অন্যান্য ছোট ছোট উপজেলাতে সমান হারে ত্রাণ দেওয়া হচ্ছে। কিন্তু জনসংখ্যার ভিত্তিতে যদি চিন্তা করা হয় তাহলে দেখা যাচ্ছে সাপাহার, পোরশা, নিয়ামতপুরের মতো 3 উপজেলা মিলে যে জনসংখ্যা, নওগাঁ সদর কিংবা মান্দাতে একটা উপজেলাতেই সমান সংখ্যক জনসংখ্যা। সুতরাং ত্রাণের ক্ষেত্রে অন্তত উপজেলা ভিত্তিক না দেখে যদি জনসংখ্যার ভিত্তিতে যদি বিতরণ করা হতো তাহলে আমার মনে হয় মানুষের এই অভিযোগগুলো কম থাকতো। তো নওগাঁ থেকে শীতের খবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তোয়া। আপনাকে ধন্যবাদ। নওগাঁর শীতের তীব্রতা সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী কামাল। যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 10টার দিকে নোয়াপাড়ার আয়কর অফিসের পেছনের এক পরিত্যক্ত ঘর থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জিয়াউদ্দিন পলাশ অভয়নগরের নোয়াপাড়া পৌরসভার 4 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে দোকানে ঢুকে এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল 4:30টার দিকে শহরের পুরান বাজার স্বর্ণ কারপট্টি এলাকার যাদব ঘৃত ভান্ডারে এ ঘটনা ঘটে। নিহত গৌতম চন্দ্র বসু সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার হারুন বসুর ছেলে। নিহত গৌতম যাদব ঘৃত ভান্ডারে শ্রমিক হিসাবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায় বিকাল 4:30টার দিকে ক্রেতা সেজে যাদব ঘৃত ভান্ডারে আসেন তপন। পরে গৌতমকে লক্ষ্য করে আশেপাশে কেউ কিছু বুঝে ওঠার আগে ধারালো দা দিয়ে এলো পাথারি কোপাতে থাকে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে কৌশলে পালিয়ে যান তপন। পরে গুরুতর আহত অবস্থায় গৌতমকে স্থানীয় ব্যবসায়ীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। 500 টাকা পাইবে তার দ্বারে এই নিয়ে গ্যাঞ্জাম শুরু হলো, এই নিয়ে কোপ দিছে। স্থানীয় লোকজন নিয়ে আসে, তার বাম পাশে এবং সামনে বড় ধরনের একটা ইনজুরি আছে, অনেক রক্তপাত হচ্ছিল। আমরা আসার সাথে সাথে তৎক্ষণাৎ ইমার্জেন্সি চিকিৎসা করি এবং চিকিৎসা করার কিছুক্ষণ পরপরই আসলে সে গ্যাস্ট্রিং অবস্থায় আসছিল এবং মারা যায়। ময়মনসিংহে প্রতি মাসে হারিয়ে যাওয়া শতাধিক মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করছে এপিবিএন। মোবাইল সেট চুরি, ছিনতাই বা হারিয়ে যাওয়ার পর থানায় জিডি করেও যারা প্রতিকার পান না তাদের সহায়তা দিয়ে থাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবার সেল। এছাড়াও হ্যাকড হওয়া ফেসবুক আইডি উদ্ধার ও বিকাশে প্রতারিত হওয়া ব্যক্তিরাও প্রতিকার পাচ্ছেন। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্য ও চিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। শখের মোবাইল ফোন চুরি, ছিনতাই কিংবা হারিয়ে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন অনেকেই। সেটে থাকা গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি নিয়ে বাড়ে দুশ্চিন্তা। তবে আশার কথা হচ্ছে ময়মনসিংহের মুক্তাগাছার এপিবিএন এর দ্বারস্থ হলে সহজেই মিলবে সমাধান। জিডি করার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের চুরি হওয়া সেট উদ্ধার করে দিচ্ছে এপিবিএন। শখের মোবাইল সেট ফেরত পেয়ে তাই তো উচ্ছ্বাসিত অনেকেই। একবার জিডি করছি, গাজীপুর থানা জিডি করছি, পাই নাই, তাহলে আমি হাল ছাড়ি নাই। পরে মুক্তাগাছা এপিবিএন, মুক্তাগাছা থানা জিডি করে এপিবিএন আমি পরে দেওয়ার পরে মোবাইলটা পেয়ে গেলাম। থানায় জিডি করি ময়মনসিংহ কোতোয়ালি থানায়, টু এপিপিএম এ শুনি যে ওরা নাকি সলভ করতে পারে। তো এখানে আসার পর ওনারা আমার এটা সলভ করেছে সাথে সাথে। শুধু মোবাইল সেট নয়, ফেসবুক, টেলিগ্রাম সহ বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হলেও তা উদ্ধার করে দিচ্ছে এপিবিএন 2 এর সাইবার ক্রাইম সেল। টু এপিবিএন ওয়েব পেজে সমস্ত ইনফরমেশন দিলাম যা যা চাইছিল। আমি এটা দিয়েছিলাম অক্টোবর 28 তারিখে ইনফরমেশনটা। পরে 7 দিন আগে আমাকে এক এসআই ফোন দিয়ে বললো যে আপনার ফোনটা এখান থেকে উদ্ধার করা হয়েছে। আন্দোলনের টাইমে তখন হারাইছিল ফোনটা। দেন আমি থানায় জিডি করি, জিডি করার 14 দিনের পরেই আমার ফোনটা ওনারা কল দিছে যে ফোনটা আপনার পাওয়া গেছে। 25 অক্টোবর 2024 সালে আমার ফোনটা হারিয়ে গেছিল বাস থেকে। 26 তারিখ আমার জিডি কপিটা এখানে জমা দেওয়া যায়। তো আজকে 2 মাস পরে আমি আমার ফোনটা আর কি ফিরে পাইছি। প্রতি মাসে গড়ে শতাধিক ফোন উদ্ধার করছে সংস্থাটি। সম্প্রতি ডিসেম্বর মাসে সারা দেশ থেকে উদ্ধার করা মোবাইল সেট প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলাম। সাথে সাথে আমরা সাইবার ক্রাইমের
বিশেষ করে ফেসবুক আইডি হ্যাক হয়েছে, এরকম 5টি আইডিকে পাসওয়ার্ড উদ্ধার করে ফেরত দিলাম এবং তাছাড়া একটি টেলিগ্রাম আইডিও উদ্ধার করে দিয়েছি আমরা। এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া প্রায় কত টাকা, 38,000 টাকা, এটা আমরা অন্য অ্যাকাউন্টে ভুলক্রমে চলে গিয়েছিল, সেটাও আমরা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলাম। ডিসেম্বর মাসে বিভিন্ন মডেলের নামি দামি ব্র্যান্ডের 101টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 25 লাখ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। চুয়াডাঙ্গায় চুক্তিবদ্ধ চাষিরা আউশ ধান বীজের দাম বৃদ্ধির দাবি জানিয়েছেন বিএডিসির কাছে। তারা জানান, দাম বৃদ্ধি না হলে ধান বীজ সরবরাহ বন্ধ করা হবে এবং সরবরাহ করা সব বীজ ফেরত দেওয়া হবে। এ দাবিতে চুয়াডাঙ্গা বিএডিসি চত্বরে স্মারকলিপি পেশ করেছেন চুক্তিবদ্ধ চাষি ফোরাম। সহকর্মী খায়রুজ্জামান সেতু, তথ্য চিত্রে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। চুয়াডাঙ্গা বিএডিসি দীর্ঘদিন ধরে চাষিদের ন্যায্য মূল্যে ধান সংগ্রহ এবং তা থেকে ভালো মানের বীজ তৈরি করে বিভিন্ন জেলায় সরবরাহ করছে। তবে এইবার চাষিরা ন্যায্য মূল্যে ধান সংগ্রহ নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করে দাম বৃদ্ধির দাবি করেছে। এ কারণে 9 ডিসেম্বর চুয়াডাঙ্গা বিএডিসি চত্বরে চুক্তিবদ্ধ চাষি ফোরাম মানববন্ধন করেছে। এ সময় তারা জানান, বীজের দাম বাড়ানো না হলে বীজ সরবরাহ বন্ধ করা হবে। একই সঙ্গে বিএডিসিতে সরবরাহ করা সব ধান বীজ ফেরত নেওয়া হবে। দিনের ভিতর যদি তারা রেট বৃদ্ধি না করে তাহলে আমাদের বীজ আমরা ফেরত নেব। তারা জানান, খোলা বাজারের ধান আলাদাভাবে বীজ তৈরির জন্য উপযোগী করতে হয় না, তবে বিএডিসিতে যে ধান দেয়া হয় তা আলাদাভাবে বীজ তৈরির উপযোগী করতে হয়। আউশ মৌসুমে বিএডিসি যে দাম প্রস্তাব করেছে তা খোলা বাজারের দাম থেকেও কম। খোলা বাজারের দাম দিলেও চাষিরা ক্ষতির সম্মুখীন হবে। এছাড়া বিএডিসির ধানের টাকা বেশ কয়েক মাস পর পাওয়া যায়। ধানকে বিভিন্নভাবে প্রসেসিং করে আমরা যে বীজ এখানে দিয়েছি, যার প্রতি কেজি মূল্য পড়েছে 54 থেকে 55 টাকা, কিন্তু আজকে বিএডিসি 1 মাস পরে এসে আমাদের রেট দিচ্ছে 49 থেকে 50 টাকা। আমরা চাষি মানুষ স্যার, আপনাদের অনুরোধ করছি আমাদের বিএডিসির ধানের বীজ 60 থেকে 65 টাকা দাম দেওয়া হয়, না দিলে ধান আমরা দিতে পারবো না। আমরা 1500 টাকা বাজারে বেচতে পারলি আমাদের স্বয়ংসম্পূর্ণ আল্লাহ চালিয়ে নেবে। টাকা হচ্ছে 5 মাস পর 8 মাস পর বিএডিসি শোধ করে, তাতে তো আমরা ক্ষতিগ্রস্ত। এখন যে আমন উঠছে, আমন উৎপাদন করে বিএডিসি যে আমরা দেবো, কিভাবে দেবো? এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিএডিসির এই কর্মকর্তা। এখন চাষিরা অনেক কিছু বলতে পারে, আন্দোলন করতে পারে, স্ট্রাইক করে দিতে পারে, হ্যাঁ, অনেক সময় এমন গেলেও বাড়ছে, এটা ওদের ব্যাপার, কিন্তু আমার যা বলবে আমার কিছু নয়। ধানের দাম বৃদ্ধি করে বীজ সরবরাহের পথ সচল রাখতে কার্যকর ব্যবস্থা দেখতে চান কৃষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।